স্রোতকে কোথাও খুঁজে না পেয়ে একদিকে দিশেহারা সার্থক, অন্যদিকে রাইয়ের হঠাৎ করেই শরীর খারাপ করে দেওয়ার খবর শোনা মাত্র এবার সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা স্রোতকে হাজার চেষ্টা করে কোনো রকম কোনো স্রোতের খোঁজ মিলছে না, এক পর্যায়ে বাধ্য হয়ে যখন সার্থক ওর পরিবারের সকলকে জানায় এবং তাৎক্ষণিকই যখন থানা পুলিশ করা হয় এবং থানায় এসে যখন রাইয়ের মা রাইয়ের বৌমনি অপেক্ষা করতে থাকে এবং পুলিশের কাছে হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে অফিসার যত শীঘ্র সময় প্লিজ আপনারা আমার মেয়েটাকে খুঁজে দিন, যেখান থেকে পাঠান। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে এমনটা তো নয় যে কোনো আগে অ্যাফেয়ার ছিল বা সেরকম কিছু। ঠিক সেই মুহূর্তে সার্থক উত্তেজিত হয়ে বলতে থাকে যে দেখুন আপনি মুখ সামলে কথা বলেন, আপনি এসব কী সব উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে তাহলে আপনি আমাকে বলুন তো, আপনাদের যদি বিবাহিত জীবনটা এতটাই সুখের থাকতো তাহলে হঠাৎ করে আপনার স্ত্রী এখান থেকে পালিয়ে গেল কেন, কাউকে কোনো কিছু না জানি? এমনটা তো না যে পরিবারের হয়তো বা তার বিরুদ্ধে গিয়ে বা তার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিয়েছিল এবং সেইটাই হয়তোবা সে কোনোভাবেই নিতে পারছিল না এবং হয়তোবা সেই অত্যাচারে এক পর্যায়ে সে বাধ্য এখান থেকে বেরিয়ে গেছে, এমনটাও তো হতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন অনির্বাণ বলতে থাকে যে দোহাই লাগে অফিসার, আপনি প্লিজ কেসটাকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করবেন, আপনাকে যে কাজটা আমরা করতে বলেছি আপনি প্লিজ সেটা করুন। এত ঘন্টা ধরে মেয়েটা গায়েব হয়ে রয়েছে, মেয়েটাকে যেখান থেকেই পারেন না কেন প্লিজ খুঁজে বার করার চেষ্টা করুন। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে এবং পুলিশ অফিসারের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলতে থাকে যে দেখুন আপনি যেভাবে পারেন না কেন আমার মেয়েটাকে আমার কাছে জাস্ট ফিরিয়ে দিন, কারণ আমি আমার একটা মেয়েকে কিছু মাস আগে হারিয়েছি, এখন নতুন করে এই মেয়েকে হারালে আমি আর বাঁচবো না। অন্যদিকে এই কথা বলতে না বলতেই হঠাৎ করে যখন রাইয়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং রায় যন্ত্রণায় কাতরাতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নমিতাদি ছুটে এসে বলতে থাকে যে কী ব্যাপার বৌদিমণি, কী হয়েছে, তোমার কষ্ট হচ্ছে? আমি এক্ষুনি দাদাবাবুকে ফোন করছি। অন্যদিকে অনির্বাণ যখন পুলিশ অফিসারকে স্রোতের এই কেসটাকে নিয়ে একটু জোর দেওয়ার কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে অনির্বাণের ফোন বেজে ওঠা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ নমিতাদি বলো, কী হয়েছে, তুমি আমাকে এরকম করে বারবার ফোন করছো কেন? ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে অনির্বাণ নিশ্চয়ই কোনো জরুরি কিছু আছে, তুমি বরঞ্চ একবার জিজ্ঞেস করো না। ঠিক সেই মুহূর্তে নমিতাকে জিজ্ঞেস করার মাত্রই নমিতাদি বলতে থাকে যে দাদাবাবু আমার মোটেও বৌদিমণির অবস্থা সুবিধের বলে মনে হচ্ছে না এবং বৌদিমণির যথেষ্ট পরিমাণে প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে এবং যে কোনো সময় সন্তানটা আমার মনে হয় বেরিয়ে আসতে পারে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সময়টাতে যদি আমরা যত শীঘ্রই সম্ভব বৌদিমণিকে হসপিটালে না নিয়ে যেতে পারি তাহলে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্রই অনির্বাণ চিৎকার করে ওঠে এবং রায়ের দাদাভাই বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে সার্থক এই দিকটা তোমাকে একাই ভাই এই সময় ম্যানেজ করতে হবে, কারণ এখন আমার এখানে থাকাটা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ ওদিকে রায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে এবং যত শীঘ্রই সম্ভব আমাকে রায়ের কাছে পৌঁছতে হবে এবং ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি একটু দেরি হয়ে যায় তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে রায়ের মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তুমি একদম এই দিকটা টেনশন করো না অনির্বাণ দা, আমি এই দিকটা সব কিছু সামলে নিব, তুমি শুধু হসপিটালে পৌঁছানো মাত্র সর্বক্ষণ আমাকে শুধু খোঁজখবর দিয়ে যাবে যে রায় দিদিভাইয়ের কী কন্ডিশন আছে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন রায়ের মা এবং বৌমনি বলতে থাকে যে চলো অনির্বাণ আমিও তোমার সঙ্গে যাচ্ছি। অন্যদিকে রায়ের বৌমনি এবং রায়ের মা যখন অনির্বাণকে সঙ্গ দিয়ে অবশেষে রায়কে হসপিটালাইজ করা হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে দেখুন এখানে আপনারা থেমে যান, এর থেকে আগে আপনাদের নেওয়া যাবে না। তোমরা কেমন সে করে